এই গ্রাম্য পরিবেশটা আমার কাছে বেশ ভালোই লাগে। আর ভালো লাগবেই বা না কেন? এখানে আছে যে সবুজে শ্যামলে ঘেরা মাঠ ঘাট, এই গ্রামের বাতাসে ধ্বনি আমাদের আমাদের প্রাণে এসে কি এক মধুর গান গেয়ে যায়, বলে বোঝানো যাবে না। শহর থেকে এসেছি আজ প্রায় 12 বছর হয়ে গিয়েছে। আব্বু আগে ওই ঢাকা শহরে ব্যবসা করত, কিন্তু কারো নজর লেগে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ হয়ে যায়। বাবাও একবারে শেষ হয়ে যায়। বাবার হার্ট অ্যাটাকে মারা যায়। আমি আর আম্মু গ্রামে চলে আসি, কারণ আমাদের অবস্থা ভালো থাকে না। আম্মু অনেক কষ্ট করে আমাকে মাধ্যমিকটা শেষ করলো। এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আম্মু বর্তমানে একটা ছোটখাটো প্রাইমারি স্কুলের হেডমাস্টার হিসেবে আছে। আম্মু আর বেশ আমাদের দুজনের খুব ভালোই চলে যায়। আম্মুর টাকা দিয়ে আমাদের ছোটখাটো একটা বাড়ি করে এখানে আমি আর আম্মু থাকি। আপনাদেরকে তো শুরুতেই আমার পরিচয়টাই দিয়ে দিলাম। এটাই আমার সাধারণ পরিচয়। এখানে নেই কোনো টাকা পয়সা, নেই কোনো অহংকার। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নিচে আসলাম। নাস্তা টেবিলে বসতেই তখন আম্মু বলে ওঠে, কি রে, সকালে কি ঘুমটা তোর বেশি হয়ে গেল, নাকি এত বেলা করে ঘুম থেকে উঠেছিস? তোর হয়তো বা এখন প্রথম সেমিস্টার শেষ হলো, তাই ঘুমিয়ে সারা দিনটা শেষ করে দিবি নাকি? আম্মু এমন করো কেন? মাত্র কিছুদিন ছুটি দিয়েছে। এখন যদি ঘুমিয়ে বেরিয়ে না সময় কাটাই, তাহলে আর কখন সময় কাটাবো? প্রতিদিন সকালে আবার ভার্সিটি যেতে হয়। তা ঠিক আছে, তার জন্য আমি কিছু বলছি না, কিন্তু তোকে সে কবে থেকে বলে যাচ্ছি, তোর যদি কোনো পছন্দের মেয়ে থাকে তাহলে আমাকে জানা, না হলে আমি তোর জন্য আমি নিজেই পছন্দ করে একজনকে খুঁজে নিচ্ছি। আরে আম্মু, আমি তো মাত্র এখন প্রথম সেমিস্টারটা দিয়েছি। তুমি এখনই আমার জন্য মেয়ে খুঁজবে? এটা কেমন দেখায়? আমি পড়াশোনাটা শেষ করি, ভালো একটা চাকরি পাই, এরপর না হয় হবে। আমি এমনটা একদমই চাচ্ছি না। আমি তোকে বলছি যে আমি বাসার কাজ একা দ্বারা সামলানো আমার দ্বারা সম্ভব হচ্ছে না। প্রথমত আমাকে স্কুলে বাচ্চাদেরকে পড়াতে হয়, আবার রান্নাবান্না এগুলো আমার দ্বারা সম্ভব না। তুই একটা মেয়ে নিয়ে আয়। আর আম্মু, এখনো আমার বিয়ের বয়স হয়নি। আমি এখনো বাচ্চা। আমি ওগুলো কিছুই বুঝি না যে এইসব কি করে। আমি কি করব? আমি এত শত বুঝি না, আমি যা বলছি তাই হবে। এর থেকে বাড়তি কথা আমি বলতে পারবো না। তুই বিয়ে করে ফেল, কারণ আমার একা সংসার চালানো সম্ভব হচ্ছে না। আমি কিছু বললাম না। আম্মুর বিয়ের জন্য চাপ দিচ্ছে এই কারণে, কারণ আম্মু রান্না বান্না এটা করতে কষ্ট হচ্ছে। আর দ্বিতীয়ত আম্মুর একা বোরিং ফিল হয় সব সময় একা থাকতে। আম্মু না থাকে, এরপর আম্মুর অফিসে যাওয়ার জন্য রওনা দেয়। আমি দরজাটা লাগিয়ে দিই। আমি খাবার টেবিলে যেগুলো বাকি থাকে সবগুলো জিনিস রান্না করে নিয়ে যাই। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বন্ধু রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, কিরে, কোথায় আছিস তুই? আজকে রান্না করতেছিস নাকি আন্টি করে যাচ্ছে? আম্মু রাগ করে চলে যাচ্ছে। আজকে আম্মু রান্না করবে না, কারণ আম্মু রেগে গিয়েছে। কেন? আন্টির আবার কি হলো? তুই আবার কি বললি যার জন্য আন্টি এতটা রেগে আছে? আরে ভাই, আমি কিছুই বলে নেই। আম্মু বলেছে বিয়ের জন্য। আমি এখন এই বয়সে বিয়ে করা কি উচিত হবে? তাহলে তো ভালোই হলো। আর আমার বাবাকে দেখ, কতবার বলছি যে বিয়ে করব, বিয়ের জন্য কোনো কথাই বলে না। তোকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে? আসলে একটা কথা কি জানিস, তোকে হয়তো বা কখনো সে কথাটা বলতে পারিনি। আজকে হয়তো বা যে কথাটা তোকে আমি সামনেই বলবো। তাই নাকি? তাহলে বাসায় যেহেতু আন্টি রান্না করে আর যাবে না, তাহলে কি করবি? চলে আয়। আন্টি হয়তো বা বাইরে খেয়ে নিবে, তোর জন্য আজকে রান্না হলো না। মাঝে মধ্যেই এমন আম্মু রাগ করে চলে যায়, রান্না করে না। কারণ একটাই, আমি না যতদিন বিয়ে করছি ততদিন এমনি করবে। আমাকে বলে দিয়েছে, কি আর করব, আমার দ্বারা সম্ভব না। কারণ একটাই, সেটা পরে বলবো। আমি ওপরে গেলাম। ওপরে গিয়ে রেডি হয়ে নিচে আসলাম। এরপর সোজা হাঁটা ধরলাম রাহাতের কাছে। লন্ডন থেকে পড়াশোনাটা শেষ করে আবারও দেশে ফিরলাম। এই নিজ দেশে কতটা ভালো লাগছে ফিরে বলে মুখে প্রকাশ করা যাবে না। আমার সেই প্রিয় মানুষটা, তার জন্য খুব কষ্ট হয়। তাকে দেখি না আজ প্রায় দীর্ঘ 15 বছর হয়ে গিয়েছে। তাকে নিজের চোখে দেখতে পারলাম না। সেই মানুষটা কোথায় আছে জানি না। খুবই কষ্ট আর বেদনা নিয়ে এই 15টা বছর আমি ওই লন্ডনে ছিলাম। ওখানে পড়াশোনাটা কমপ্লিট করে আজকে দেশে ফিরলাম। আপনাদেরকে তো আমি পরিচয়টাই এখনও দিলাম না। তাহলে চলুন আপনাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সাইমা চৌধুরী, পরিবারের একমাত্র মেয়ে।
আমার আগে পরে কোনো ভাই অথবা বোন নেই। আমার বাবাই শহরের সবথেকে ধনী পরিবারের একজন, এবং কি আমার বাবা শহরের সবথেকে বড় বিজনেসম্যান। লন্ডন থেকে ফিরে প্রথমে আমি আমার সেই পুরনো দিনের স্কুলটায় গেলাম। ওখানে গিয়ে সেই প্রিয় মানুষটার খোঁজ নিতে লাগলাম, কিন্তু ওখানে সে নেই। ইফতার খোঁজ কেউ দিতে পারল না। আগের পুরনো অনেকেই মারা গেছে, আবার অনেকেই নেই বললেই চলে। সবাই এখন নতুন, কেউ জানে না। এইসব ভেবেই আমার চোখ দিয়ে পানি পড়ছে। সেই পুরনো বটগাছের নিচে বসে আমি কান্না করছি, যেখানে আমার পুরনো দিনের সাথীকে নিয়ে খেলা করতাম। ওখানে বসেই কান্না করছিলাম। তখন হঠাৎ করে পেছন থেকে কেউ হাত দিয়ে পেছনে তাকিয়ে দেখি কেউ না, আমার বান্ধবী ফারজানা। কী রে, এখানে বসে কান্না করছিস কেন? এখানে বসে থাকলে কি ভালো লাগবে বল? তুই তো সব কিছুই জানিস আমার ব্যাপারে। আমি একজনকে ভালোবাসি মন থেকে। সে আমার থেকে জুনিয়র হলেও আমি তাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি, কিন্তু আজও খুঁজে পেলাম না। তোকে সেই কথা বলার জন্য আমি এখানে এনেছি। ফারজানার মুখে এমন কথা শুনে আমি আত্মহারা হয়ে উঠে তখন ওকে খুব জড়িয়ে ধরে বলে ওঠে, তাহলে বল, আমার সে প্রিয় মানুষটা এখন কোথায়? সে কোথায় থাকে? আমাকে কি এখনো মনে রেখেছে, নাকি অন্য কাউকে নিয়ে এখন সুখে আছে? আমি জানি না সে কোথায় আছে, কিন্তু এখানের একজন পুরনো রান্নার বাবুর্চি উনি থাকে। ওনাকে গিয়ে আমি জিজ্ঞেস করেছি, উনি সেই অনেক আগে থেকে এখানে আছে। ওনাকে তুই গিয়ে জিজ্ঞেস করতে পারিস। ফারজানার কথা শুনে আমি সামনে গিয়ে ওই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলাম, চাচা, আপনি তো এখানে প্রায় দীর্ঘ 20 বছর ধরেই আছেন। আপনার তো জানা আছে তানহি নামে একটা ছেলে ছিল। ওই ছেলেটা কোথায় গিয়েছে আর ওরা এখন কোথায় আছে? আপনাকে কিছু জানা আছে আপনার? বৃদ্ধ লোকটা কিছু সময় আমার দিকে তাকিয়ে রইল, এরপর কিছুক্ষণ পরে মাথা নিচু করে বলে ওঠে, বাবা, কি করে ভুলে যেতে পারি বল? আমার মরণ পর্যন্ত সেই ছেলেটার কথা ভুলতে পারবো না কখনো। ছেলেটা যে আমাদের সবার আদরের ছিল। ছেলেটা মন বসত শুধু একটা মেয়ের কাছে, সেই মেয়েটা ছিল মিন্নু। চাচা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সেই ছোটবেলার মিন্নু, কিন্তু আমি সেই তানহিকে পেলাম না। ওকে আমি হারিয়ে ফেললাম চাচা। আমার খুঁজে বের করা প্রয়োজন ওকে। বাবা মিন্নু, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু তুমি জানো না ছেলেটার অতীতে অনেক কষ্ট গিয়েছে। এতটা কষ্ট সাধারণ একজন মানুষ কখনো নিতে পারে না, কিন্তু ছেলেটা সব কিছু মুখ বুজে সহ্য করেছে। বৃদ্ধ চাচার কথা শুনে আমার যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। যে আমার তানহির কি এমন ঘটেছিল যে ওর এমন দুঃসময় চলে এসেছে? ওর বাবা মায়ের অনেক শত্রু ছিল, তাই ওর বাবা ওকে ওনাদের কাছ থেকে দূরে রাখার জন্য এই জেনারেল স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয়। যখন তোমার বাবা তোমাকে এখান থেকে নিয়ে যায় কিছুদিনের জন্য, ঠিক তখন মন খারাপ করে সবসময় বসে থাকতো তানহি। মুখে কোনো হাসি ছিল না, ছিল না কোনো কান্না, চুপচাপ থাকতো। কারো সাথে কথা বলতো না, কারণ খেলার সাথে যে তুমি একমাত্র সেই ছিলে। কিছুদিন যেতে না যেতেই তার জীবনে ঘটে আসে আর একটা দুঃসংবাদ। তানহির বাবা যাদের সাথে ব্যবসা বাণিজ্য দেয়, তারা তার বাবাকে ধোঁকা দেয়। তারা সব কিছু আত্মসাৎ করে, তাকে রাস্তার ফকির বানিয়ে ছেড়ে দেয়। এরপর ওর বাবা এসব কিছু মেনে নিতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়। কিছুদিন পর ওর মা এসে ওখান থেকে নিয়ে যায়। এরপর আমি এতটুকু শুনতে পাই যে ছেলেটাকে নিয়ে ওর মা গ্রামে চলে যায়। এরপরে কোথায় আছে, কি করছে, এ সম্পর্কে আমার কিছুই জানা নেই। ছেলেটার মতো এমন ছেলে আর দুটো হয় না। ওর মতো ভালো ছেলে আর কখনো হয় না। ওকে তুমি কখনো কষ্ট দিও না। ওর জীবনে অনেক কষ্ট মা, অনেক কষ্ট। কান্না করতে লাগলাম। আমার বুকটা ফেটে যাচ্ছে। যে মানুষটার জন্য দীর্ঘ 15 বছরের অপেক্ষা করে আমি দেশের মাটিতে এসেছি, সেই মানুষটাকে আমি ফিরে পেলাম না। তার দেওয়া সেই ছোট্ট লকেটটা আমি আজও বুকে বেঁধে রাখলাম। আমি কি কখনো তার খোঁজ পাবো না? আমি কি কখনো তাকে ফিরে পাবো না? এইসব ভাবতে ভাবতে কান্না করতে লাগলাম। তখনই পিছন থেকে ফারজানা এসে বলে ওঠে, দোস্ত, এভাবেই কান্না করিস না। আমি খোঁজ খবর নিয়ে সব কিছু এসেছে। মানে তোর কথা আমি ঠিক বুঝতে পারলাম না। তুই খোঁজ খবর নিয়ে এসেছিস মানে? ওই ছেলেটা কোথায় থাকে আর কি করে
সব কিছু নিয়ে এসেছি। এই নে, এখানে সব কিছু আছে। খুশিতে ফরজানাকে জড়িয়ে ধরলাম। এরপর আমি ওখান থেকে সোজা হাঁটা ধরলাম বাসায়। বাসায় এসে আম্মুকে আর আব্বুকে সব কিছু খুলে বললাম। আব্বু আম্মু খুশি হয়, কারণ আব্বু আম্মু দীর্ঘ 15 বছর ধরে আমাকে কষ্ট পেতে দেখেছে। তাই আমার খুশির খবরটা শুনে তারাও অনেক খুশি হয়েছে। হ্যাঁ, আব্বু আমাকে শেষবার যখন ওখান থেকে নিয়ে যায় তখন একবার আমাকে লন্ডনে পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য, কারণ আব্বু চায় না আমি দেশে থাকি। আমাকে ওখানে শুধু একটা কারণে পাঠিয়েছিল, সেটা ছিল আমার আব্বুর একটা শত্রু ছিল, সে আমাকে মারতে চায়। তার জন্য আব্বু আমাকে ওখানে পাঠিয়েছিল। পুলিশেরা তখন শত্রুকে ধরে তার জন্য আব্বু আমাকে ওখান থেকে নিয়ে এসে লন্ডনে পাঠিয়ে দেয়। এর মধ্যে এত কিছু ঘটে যাবে কখনোই ভাবতে পারিনি, কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে আর কখনো কষ্ট পেতে দিব না। আমি আমার প্রিয় মানুষটার নতুন নাম এখন জেনে গিয়েছি। সে এখন নতুন নামে রূপান্তরিত। জানি না সে এখন দেখতে কেমন হবে, সে কি আমাকে চিনতে পারবে নাকি তার জীবনে এখন চলে এসেছে অন্য কোনো মেয়ে। বাসা থেকে বের হয়ে রাহাতের কাছে যেতে লাগলাম। প্রায় 10 মিনিট পর রাহাতের কাছে এসে পৌঁছালাম। দেখলাম রাহাত ওখানে দোকানে বসে আছে। ওর কাছে গেলাম। ওর কাছে যেতে রাহাত আমাকে দেখে বলে ওঠে, কিরে বন্ধু, তোর আসতে এত লেট হলো যে? তুই কি আবার রান্না করে এসেছিস নাকি? আরে না, আমি রান্না করিনি। আমি তো রান্না করতেই পারি না, তাহলে করব কি করে? আম্মুর আগে রান্না করা আছে, দুপুরে আমার জন্য হয়ে যাবে। আম্মু বাইরে খেয়ে আসবে, কারণ আম্মু রাগ করে আছে আজকে। তো আন্টি তো ঠিক কথাই বলছে। আর কতকাল এইভাবে বসে বসে অপেক্ষা করবি? এক কাজ কর না, তোর জন্য সলিমুল্লার মেয়ে আছে না জরিনা, ওকে দেখছিলাম। চোখে একটা কানা, সমস্যা নেই, কিন্তু তোকে খুব ভালোবাসবা। হারামজাদা, আমাকে নিয়ে তুই অনেক বেশি মশকরা করিস। এমন হাল করব যে তুই আর ঘুম থেকে উঠতেই পারবি না দুদিন। বন্ধু, তোর সাথে তো আমি মস্কারি করতে পারি না, তোর সাথে তো আমি একটু ফাইজলামি করতে পারি। আর ফাইজলামি চলে তোকে ওই কানামের সাথে বিয়েও দিতে পারি। তুই যদি রাজি হোস তাহলে আমি আজকে গিয়ে প্রস্তাব দিতে পারি। তাই নাকি? তাহলে তুই আমার জন্য প্রস্তাবটা দিবি, আর আমি তাহলে গিয়ে তোর জন্য ওই সাদিয়াকে বলে দিব যে তুই কি কি করে বেড়াস। আন্তর মে কুছ কালা হ্যায়, ঠিক করে বলতো তুই আমার নামে কি বলতে যাচ্ছিস? তোকে দিয়ে বিশ্বাস নেই ভাই, তুই যে কোনো কিছু বলতে পারিস। তোকে বিশ্বাস করা মানে নিজের পায়ে নিচে কোরাল মারা। আমি বলবো না, শুধু এইটুকু বলবো যে রাহাতে শুধু ভার্সিটিতে যায় একটাই কারণে, সুন্দরী মেয়েদেরকে দেখার জন্য, ওদের কাছ থেকে ফোন নাম্বার নেওয়ার জন্য আর প্রেম করার জন্য। রাহাত তো তোমাকে রীতিমতো ঠকাচ্ছে। বন্ধু, তুই তো আমার বন্ধু না রে, তুই তো আমার বেঈমান শত্রু, জনম জনমের শত্রু। তুই এত বড় একটা কথা আমাকে বলতে পারলি? এত বড় একটা মিথ্যা কথা কিভাবে সাজালি? আরে আমরা তো সেই আন্ডারকালের বন্ধু, আর তুই আমার নামে এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বানাতে পারলি? আমার যে আর সহ্য হচ্ছে না, ফেটে চিরচির হয়ে যাচ্ছে। তোর বুক ফেটে যাচ্ছে তো আমি কি করব? তাহলে তো ভালোই, হেডলাইনে লেখা হবে বন্ধু যখন শত্রু, বন্ধু যখন তার পেছন দিয়ে বাস ঢুকিয়ে দেয়। হারামজাদা, তুই আর ভালো হলি না, তোকে আর ভালো করে মানুষ করতে পারলাম না। ভালো হয়ে যা বন্ধু, এখনো সময় আছে। ভালো হতে টাকা পয়সা লাগে না। ওরে আমার ময়না গো, সে কত ভালো তা তো দেখতেই পাচ্ছি। নিজের পেছনে গন্ধ রেখে সে এখন চাঁদকে বলছে গন্ধ আসে। আগে নিজে ঠিক হ, তারপর অন্যকে বলিস। আচ্ছা তুই ওসব বাদ দে, তুই কেন বিয়ে করছিস না, কি কারণ? সেই কথাটা একটু খুলে বল, আমি একটু শুনতে চাই। তার কারণটা আন্টি যেহেতু এত করে বলছে, কেন তুই বলছিস না? আসলে ভাই, আমি ছোটবেলায় একজনকে ভালোবাসতাম। সে আমার অনেক সিনিয়র, কিন্তু সেই মেয়েকে আমার মন দিয়েছি, তাকে আমি অনেক ভালোবেসেছি। সেই ছোটবেলা থেকেই আমি তাকে ভালোবাসি, কিন্তু সেই ছোটবেলায় তাকে আমি হারিয়ে ফেলি, আর খুঁজে পাই না তাকে। আর হয়তো বা খুঁজে পাবো কিনা যায় না, কিন্তু আশায় আছি। তার জন্য কিছুই এত বছর ধরে অপেক্ষা করবি? জানি না, আমার মন বলছে তাকে পাবো, কিন্তু এরপরও আম্মু যেহেতু এত কষ্ট হচ্ছে, তাহলে আম্মু থেকে আর একটা বছর আমি সময় নেব। 1 বছরের পর যদি আমি তাকে খুঁজে না পাই, তাহলে আমার আর কিছু করার থাকবে না রে। আমার কাছে ওইটাই বেটার মনে হয়। তাকে যদি তুই খুঁজে না পাস তাহলে তুই কি করবি? জানি না রে, কিন্তু মন বলছে তাকে আমি খুঁজে পাবই। তাহলে আমার বন্ধু একটা সিনিয়র মেয়ের প্রেমে পড়েছিল, সিনিয়র মেয়েটা তার কাছে এখনো ধরা দেয়নি। জানি না বন্ধু, কিন্তু আশায় আছি। রাতের সাথে আরো কিছু সময় কথা বলে এরপর ওখান থেকে চলে আসে বাসার দিকে। বাসায় এসে দেখি আম্মু এখনো
আসেনি, তাই আমি ফ্রেশ হয়ে এরপর খাবারটা গরম করে খেয়ে শুয়ে পড়ি। বিকালবেলা আম্মু স্কুল থেকে আসে, এরপর এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, খাবার খেয়েছিস? হ্যাঁ খাবার খেয়েছি। নিজের বউ থাকলে তো এখন বাসি খাবার আর খেতে লাগতো না, বউ সুন্দর করে খাইয়ে দিত। আম্মু তুমি বোঝো না কেন আমার কষ্টের কথা? যে মেয়ের কথা তো তুই আমাকে সে কবে বলেছিস, এখন কি তুই বলছিস ওই মেয়ের কথা? অপেক্ষা করতে করতে তুই সারাটা জীবন এভাবে কেটে ফেলবি? আমার বিশ্বাস আমি ওই মেয়েটাকে পাবো, তুমি বুঝছো না কেন? তাকে আমি ভালোবাসি, তাকে ছাড়া যে আমি অন্য কাউকে আপন করে নিতে পারছি না। আর সে যদি তোর জীবনে না আসে তাহলে তখন তুই কি করবি? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 1 বছর সময় দাও। এই 1 বছরের মধ্যেই আমি যদি তাকে খুঁজে না পাই, তাহলে তুমি তোমার পছন্দ অনুযায়ী আমার সাথে বিয়ে দেবে, তাকে আমি মেনে নেব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। কথাটা বলে আম্মু চলে যায় রান্নাঘরে রান্না করার জন্য। জানি আম্মুর অনেক কষ্ট, একা দ্বারা পুরো ফ্যামিলিটা সামলানো সম্ভব না। আমিও চাই পড়াশোনাটা শেষ করে আম্মুকে সাহায্য করতে, আমিও চাই না আম্মু এভাবে কষ্ট করুক। এরপর আমি শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম, তাই ভাবলাম একটু গল্প লেখা যাক। তাই শুয়ে শুয়ে প্রায় একটা গল্পের এক পার্ট লিখলাম। লিখে আমি ফেসবুকে পোস্ট করলাম। কিছুক্ষণ পর পর আম্মু ডাক দিল, বলে উঠলো খাবার হয়ে গিয়েছে। তাই আমি নিচে গেলাম, খাবার খেতে বসলাম। তখন আম্মু বলে ওঠে, খাবারটা খেয়ে শুয়ে পড়। আর হ্যাঁ, আগামীকালকে তোর যাবার ভার্সিটি খোলা যাবে, তুই সকাল সকাল ঘুম থেকে উঠে ভার্সিটিতে হাঁটা ধরিস, আবার কুড়োর মতো বসে বসে ঘুমাস না। আমি মাথাটা নাড়িয়ে হ্যাঁ বললাম। আম্মু ওখান থেকে খাবারটা খেয়ে চলে যায়। আমি খাবার খেয়ে রুমে চলে আসি। রুমে আসতেই তখনই ফোনটা বেজে ওঠে। দেখি রাহাত কল করেছে, ফোনটা রিসিভ করলাম। কিরে তুই কি ঘুমিয়ে গেছিস? না ঘুমাবো, অনেক রাত হলো। কেন, কি হয়েছে? এত রাতে কল দিলে যে, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে তোকে একটা কথা বলার জন্য ফোনটা করেছিলাম। কি কথা বলার জন্য বল। আমাদের ভার্সিটির যে খিটখিটের টিচার ছিল, ওনাকে আমাদের ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়। এমনকি তুই শুনলে অবাক হবি, ওখানে আমাদের জায়গাটা নিয়েছে আমাদের ভার্সিটির সভাপতির কোনো একজন পরিচিত মানুষ। সেই জন্য ওনাকে এক কথায় বের করে দেওয়া হয়। আমি এতটুকুই শুনেছি যে সভাপতিকে শুধু একটা মেসেজ দিয়েছে, ফোন করেনি। মেসেজটা দেখা মাত্রই সাথে সাথে উনি ওনাকে লাথি দিয়ে বের করে দেওয়ার মতো অবস্থা। আমাকে এতটুকু বলেছে যদি এখানে ওনার জায়গা ছাড়া অন্য কাউকে বলতো তারও একই অবস্থা হতো। সে যাই হোক, আমাদের এত কিছু জানার প্রয়োজন নেই। আমাদের জন্য ভালো হয়েছে যে একটা দুষ্ট গোয়াল আমাদের এখান থেকে চলে গিয়েছে। এটা এটা ঠিক বলেছিস। এমন মানুষের কাছে ক্লাস করার থেকে না করাই ভালো। শিক্ষক যেমনই হোক না কেন, সে আমাদের গুরুজন, তাই তার সম্পর্কে কখনো খারাপ কিছু বলতে নেই। আমি তো ভেবে নিয়েছিলাম ক্লাস করবোই না। ওরে আমার ভালো গুণবতী রে। আচ্ছা ঠিক আছে, এখন তো তোর ঘুমানোর সময়, ঘুমিয়ে যা। আগামীকালকে তাহলে কথা হবে। কথাটা বলে রাহাত কলটা কেটে দেয়। আমিও ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে থাকি। আসলে আমার বন্ধু পড়ালেখায় অনেক ভালো, আর ও সবসময় নাম্বার 1 হয়। যতই আমার সাথে শয়তানি ফাইজলাম করুক না কেন, কিন্তু পড়াশোনাতে সবসময় নাম্বার 1 থেকে ওকে ওখান থেকে হটানো সম্ভব না। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নিচে এসে আম্মু আমার জন্য নাস্তা করে দেয়। আমি টেবিলে বসে নাস্তাটা খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখনই রাহাত কল দেয়। কলটা রিসিভ করলাম। তখন রাহাত বলে ওঠে, আরে তুই কোথায় আছিস? আমি তো তোকে বলতেই ভুলে গেছি, আব্বু আমার জন্য একটা বাইক নিয়ে দিয়েছে। আমি বাইক নিয়ে আসতেছি। বলি না তো তুই যে বাইক নিবি। আরে আমিও তো জানতাম না, আজকে সকালে ঘুম থেকে উঠে আব্বু আমাকে সারপ্রাইজ দিল যে বাইকটা আমার জন্য নিয়েছে। তুই যেখানে আছিস ওখানে দাঁড়া, আমি এখনই আসতেছি তোর কাছে। রাহাত কলটা কেটে দেয়। আব্বুর কথাটা শুনতে বুকটা ফেটে ওঠে, কারণ এই একটা কথা যেটা আমাকে সবসময় তিলে তিলে কষ্ট দেয়। ছোটবেলায় যখন আম্মু আমাকে স্কুলে ভর্তি করিয়েছিল, তখন দেখতাম সবার বাবা এসে তাদের ছেলে সন্তানকে নিয়ে যেত, কিন্তু আমার বেলায় শুধু আমার আম্মু আসতো। কিন্তু আমি সবসময় আম্মুকে কান্না করে বলতাম, আব্বু কোথায়? আমার আম্মু আমার কথা শুনে সবসময় চোখ দিয়ে পানি ফেলতো, কিন্তু কখনো বুঝতে দিত না তার কষ্টটা। আম্মু ছোটবেলায় বলেছে আব্বু একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, এরপর আব্বুকে আর খুঁজে পাওয়া যায়নি। আব্বুকে নাকি, কিন্তু আমি ওই সময় জানতাম না যে আব্বুর হার্ট অ্যাটাকে মারা যায়।
আমি আব্বুর লাশটাও দেখতে পাইনি। তাহলে একটা ছেলে তার বাবার প্রতি কতটা না কষ্ট হতে পারে, সে তার বাবাকে দেখতে পারেনি শেষবারের মতো। শরীরের ভিতরে কেমন জানি না কষ্টের অনুরাগটা চেপে ওঠে। খুব কষ্ট হয়, বুক ব্যথা করে, যেন মনে হয় কোনো জিনিস আমাকে আক্রান্ত করছে। এসব দাঁড়িয়ে আর মনে মনে ভাবছিলাম, তখনই হঠাৎ করে রাহাত চলে আসে। রাহাত আমার এমন অবস্থা দেখে বুঝতে পেরে বলে ওঠে, আরে ভাই দেখ, তুই এমন চিন্তা করিস না। আমি বুঝতে পারছি তুই অবশ্যই তোর বাবার কথা ভাবছিস। দেখ ভাই, এভাবে মন খারাপ করিস না, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, এখন ওসব নিয়ে ভাবতে হবে না ভাই। ভাবতে চায় না রে ভাই, আমি কোনোভাবে নিজের মনকে বোঝাতে পারি না আমার বাবা যে নেই। আচ্ছা এসব বাদ দে, এখন তুই বাইকে ওঠ, আমরা আগে ভার্সিটিতে যাই, এরপর ওখানে বসে আড্ডা দিব। রাহাতের কথা শুনে আমি ওর বাইকে উঠে পড়ি। বাইকটা আসলে অনেক সুন্দর। আমার অনেক স্বপ্ন ছিল এমন একটা বাইক নেওয়ার, কিন্তু সেই সাধ্য আমার নেই। মন খারাপ করিস না, তোর মন খারাপ থাকলে আমারও যে ভালো লাগে না। তুই আমার ছোটবেলার একমাত্র বন্ধু, তোকে ছাড়া আমার আর কেউ নাই রে। তুই যদি মন খারাপ করিস আমারও ভালো লাগে না। আমার বাইক মানেই তো তোর, তাই তুই এভাবে মন খারাপ করিস না। রাহাতের কথায় আমি একটা হাসি দিলাম। পড়ালেখায় ভালো না হলেও তোর মতো এমন সত্যকারের বন্ধু কখনো পাওয়া যায় না। আসলে বিপদে আপদে সবসময় আমার পাশে থাকে, এটাই তো প্রকৃত বন্ধু। চল তাহলে এবার সবাইকে দুই বন্ধু মিলে একবারে তাক লাগিয়ে দিব বাইকে করে গিয়ে। আমি আর রাহাত দুজন বাইকে করে ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। ক্যাম্পাসের সবাই আমাদের দিকে তাকিয়ে রইল, কারণ বাইকটা যে অনেক দামি। আমরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে বাইকটাকে রাহাত এক জায়গায় পার্কিং করে। এরপর আমরা ক্যাম্পাসে আমাদের যে পুরনো বটগাছের নিচে বসলাম। ওখানে বসে আমরা দুজন গল্প করতেছি। এর মধ্যে কোথা থেকে একটা মেয়ে আমাদের মাঝখানে এসে বলে ওঠে, হ্যালো, তোমার নাম কি তানভীর? আমি তোমার কথা এখানে অনেক শুনেছি। তুমি নাকি এই ভার্সিটির সব থেকে টপার। মায়েরি, তুই একটা সুন্দরী মেয়ে দেখ, তোর কাছে এসে কথা বলতে যাচ্ছে। ভাই, এমন সুন্দরী মেয়ে দেখলে যে কোনো ছেলে ফিদা হয়ে যাবে। রাহাত আমার কানের কাছে কথাটা এসে বলল। তখন ওকে একটা থাপ্পড় দিয়ে বলে ওঠি, হরামজাদা চুপ কর। মেয়েটা হয়তো বা কোনো সাহায্যের জন্য আসে, আর তুই কি না কি সব কথা বলছিস। যদি এখন এই মেয়েটা শুনে ফেলে তখন কি হবে? হ্যাঁ, আপনি দেখছি কথা বলছেন না, কি হয়েছে? বোবা নাকি? না কথা বলতে অসুবিধা? আসলে আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না, এটা ঠিক। আমি তানভীর, আমার নাম অনেকে জানে, কারণ এই ভার্সিটিতে আমাকে অনেকে চিনে, তাই নাম জানাটা অস্বাভাবিক। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আপনি আমাকে চিনবেন কি করে? আমি তো এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি এই মাত্র কিছুদিন হলো। আর হ্যাঁ, আমি হচ্ছি মিম, আর আমি আপনাদের সেম ক্লাসে। ভালো কথা, আপনার সাথে পরিচয় হয়ে খুশি হলাম। তাহলে আমি এখন গেলাম। আমি ওখান থেকে চলে যেতে লাগলাম। তখন এই মেয়েটা আমার রাস্তা আটকে বলে ওঠে, আপনার খোঁজ নিতে নিতে এখান পর্যন্ত চলে এসেছি, যে কোনো একটা কারণ তো অবশ্যই আছে। আপনি না শুনে এখান থেকে চলে যাচ্ছেন, এটা কিন্তু একদমই ঠিক করছেন না আপনি। মিস্টার, এত অ্যাটিটিউড একদমই ভালো না। আমি কারোর সাথে কখনো অ্যাটিটিউড দেখাই না, আর আমি ওটা দেখাতে পারি না। না দেখালেই ভালো। যাই হোক, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। যা বলার একটু তাড়াতাড়ি বলুন, হাতে সময় নেই, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। কিছু সময় পর ক্লাসে বসতে হবে। ক্লাসে বসুন, সমস্যা নেই, কিন্তু আপনাকে তো আমার বন্ধু হতেই হবে। মেয়েটা হাত বাড়িয়ে কথাটা বলল। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, দেখুন, আপনি যা বলছেন তা হয় না, কারণ আমি কখনো মেয়ে বন্ধু রাখি না। তাই আমার কাছে কোনো মেয়ে বন্ধু নাই। আমার একটাই বন্ধু, সেটা হচ্ছে রাহাত। আমি আর দ্বিতীয় বা তৃতীয় বন্ধুর কথা ভাবি না। হস কি করে? তুমি এটার সাথে ফ্রেন্ডশিপ করে নে না। তোর যদি এত ইচ্ছা থাকে তাহলে তুই নিজে ফ্রেন্ডশিপ করে নে, আমাকে কেন বলছিস? আমি ফ্রেন্ডশিপ মেয়েদের সাথে করি না। কথাটা বলে আমি ক্লাসের দিকে হাঁটা ধরবো। তখন মেয়েটা আবারও আমার মাঝের রাস্তা আটকে বলে ওঠে, এত ভাব দেখাচ্ছেন কেন? আমি আপনাকে বললামই তো, আমি এমন ধরনের কোনো মেয়েই না। আপনার সাথেই শুধু ফ্রেন্ডশিপ করতে চাই, আর আমি শুধু আপনার ভালো বন্ধুই হতে চাই, এর চেয়ে অন্য কিছুই না। মেয়েটা তো নাছর বান্দা, ছাড়ছেই না, কোনো কথাই শুনছে না। কি করব? কারণ ভার্সিটির সবাই তাকিয়ে আছেন। তখন আর কোনো উপায় না পেয়ে বলে ওঠি, আচ্ছা ঠিক আছে, বন্ধু ছাড়া আর অন্য কিছু কিন্তু ভাবতে পারবেন না। আচ্ছা বাবা, ওই কথা আমাকে আর স্মরণ করিয়ে দিতে হবে না। আমি বুঝতে পেরেছি, বন্ধু ছাড়া আমি আর অন্য কিছুই ভাববো না। যাই হোক, অবশেষে তাহলে তো একটা সুন্দরী বান্ধবী আমাদের হয়ে গেল। কথাটা বলে আমি নিজেও একটু হাসি দিয়ে হাত বাড়ালাম।
আমি রাহাত, আর হচ্ছে গিয়ে তানভীরের একমাত্র বেস্ট ফ্রেন্ড। তাহলে ঠিক আছে, এখন যেহেতু বন্ধু হয়ে গেলাম তাহলে চলো একসাথে ক্লাসে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। এরপর ওখানে আমরা তিনজনে ক্লাসে গেলাম। ক্লাসের ভিতরে প্রবেশ করে দেখি সামনে দুটো বেঞ্চ খালি আছে, পেছনে একটা খালি আছে। আমি পেছনে গিয়ে বসলাম, ওদেরকে বললাম সামনে বসার জন্য। আচ্ছা, তোমার বন্ধু এমন কেন? তোমার বন্ধু কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতেই চায় না কেন? আর কারোর সাথেই কথা বলতেও চায় না কেন? আর ওর স্বভাবটা এমনই, ও এমন থাকতে পছন্দ করে, তাই এমনটা করে। ওর কথায় তুমি কিছু মনে নিও না। না না, আমি কিছু মনে করিনি, বরঞ্চ তো আমার কাছে ভালোই লেগেছে যে কোনো ছেলেই কোনো মেয়েকে পাত্তাই দেয় না। আমি তো এমন একটা ছেলেই চাই যে কোনো মেয়েকে পাত্তাই দেয় না। তোমার কথা ঠিক, আমি বুঝতে পারলাম না। আমার কথা শুনে মেয়েটা একটা হাসি দিল আর বলে ওঠে, ওইসব বাদ দাও। আমি শুনেছি নাকি আমাদের এখানে নতুন একটা ম্যাডাম এসেছে। আমিও শুনেছি, কিন্তু এখনো দেখিনি, হয়তো বা আসবে। আমি জানালার দিকে তাকিয়ে রইলাম। আজকে দিনটা কেমন জানি না সুন্দর লাগছে। আকাশি দিকে তাকাতেই কেমন জানি না মনের ভেতরে আমার একটা শব্দ করতে লাগলো, যেন আশেপাশে আমার সেই প্রিয় প্রিয় মানুষটা আছে, আমার কাছে আছে, কিন্তু আমি তাকে চিনতে পারছি না। কিন্তু এমন অনুভূতিটা কেন হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, এর কারণটা কি? তখনই আমি ক্লাসের দিকে নজর দিলাম। হঠাৎ করে শাড়ি পরে কেউ ক্লাসের ভিতরে প্রবেশ করছে। শুনেছি ভার্সিটিতে নতুন একজন টিচার এসেছে এবং কি সে মেয়ে, তাহলে উনি হচ্ছে সেই। আমি ওনার দিকে ভালোভাবে তাকাতেই যেন আমার মনের ভিতর কেমন একটা ঢেউ পেয়ে গেল। মেয়েটাকে প্রথম দেখায় আমি যেন ক্রাশ খেলাম। এই প্রথম কোনো মেয়ের প্রতি আমার এমন দুর্বলতা কাজ করলো। বুঝলাম না মেয়েটাকে দেখার পর আমার মনের ভিতর এমন তুমুল ঝড়ের মতো এমন করছে কেন। মেয়েটার সৌন্দর্য, মেয়েটার চাহনি, মেয়েটার হাসি, মেয়েটার চোখ দুটো কেন আমার এই মনটা চুরমার করে দিতে চাচ্ছে। কিছুই তো আমি বুঝতেছি না। আমার কাছে বারে বারে কেন মেয়েটার দিকে তাকাতেই ভালো লাগে, কেন আমার চোখ দুটো শুধু মেয়েটার কাছে চলে যাচ্ছে। নিজের অজান্তে আমি জানি না একদৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তোমাদের নতুন টিচার, আশা করি তোমরা সবাই ভালো আছো। মেয়েটার এমন কথা সবাই হা করে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটার বয়স কত হবে? আমার থেকে হয়তো বা 2-3 বছরের বড় হবে, বেশি না। সব ছেলেরা কেমন জানি না মেয়েটার দিকে অবাক হয়ে হা করে একটনে তাকিয়ে রইল। আমার কেন জানি না নিজের অজান্তেই হিংসে হতে লাগলো। এমনটা হওয়ার কারণ আমি নিজেও জানি না, খুব বিরক্ত লাগছে। এমন হচ্ছে কেন এখন বুঝতেছি না। এমন হওয়ার কোনো কারণ আমি খুঁজেও পাচ্ছি না। কেন আমার মেয়েটার প্রতি এমন দুর্বলতা লাগতে শুরু করলো? মেয়েটা তো আমার কিছুই হয় না, মেয়েটা তো আমার ক্লাসের টিচার আর আমার ম্যাডাম, তাহলে এমনটা হতে কেন? ছি ছি ছি, এইসব আমি কি ভাবতেছি। তখনই ম্যাডাম বলে ওঠে, আমি যেহেতু তোমাদের এখানে নতুন এসেছি, তাই তোমাদের সবার সাথে পরিচয় হয়নি। ম্যাডাম একে একে সবার সাথে পরিচয় হতে লাগলো। পরিচয় হওয়ার পরে আমার কাছে এসে বলে ওঠে, আপনার পরিচয়টা কি? জি, আমি তানভীর ইসলাম। এরপর আমি আমার পরিচয়টা দিলাম। আমার পরিচয়টা শুনে তখন মেয়েটা কেমন জানি না অপলক ভাবে আমার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে কেমন জানি না আমার প্রতি একটা মায়ার টান ছিল, সেটা আমি খুব স্পষ্ট বুঝতে পারলাম। কিন্তু এমন হওয়ার কারণটা তো আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না। তুমি তাহলে ক্লাসের টপার। যাই হোক, ক্লাস শেষ হওয়ার পরে তুমি আমার সাথে দেখা করো। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়ালাম। এরপর ওখান থেকে দেখলাম ম্যাডাম চলে গেল। এমনিতে ক্লাসে অনেক মেয়েরা আমার সাথে কথা বলতে চায়, আমার দিকে তাকিয়ে থাকে, তখন আমি কাউকে পাত্তা দিই না। কিন্তু শুধু মিম নামের ওই মেয়েটা এসেই অনেক জ্বালাতন করলো, তাই আমি কোনো উপায় না পেয়ে মেয়েটাকে বন্ধু বানাতে হলো আমার। কিন্তু আমার কেন ম্যাডামের প্রতি এমন দুর্বলতা কাজ করছে কিন্তু এটা কিছু বুঝতেছি না। কত সুন্দরী মেয়ে তো দেখেছি, কখনো ক্রাশ খেলাম না, আজকে এমন কি হলো? এসব কথা ভাবছিলাম আর ম্যাডাম দেখলাম আমার দিকে তাকিয়ে রইল। এরপর নিজের মতো করে লেকচার দিয়ে চলে যাওয়ার সময় আমাকে বলে ওঠে, তানভীর, আপনি আমার সাথে একটু দেখা করবেন ক্লাস শেষ হওয়ার পরে। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। অন্য কোনো মেয়ে বললে হয়তোবা আমি এত সময় তাকে না বলে দিতাম, কিন্তু উনি হচ্ছেন আমার ক্লাসের ম্যাডাম, তাই আমি ওনাকে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এরপর বসে পড়লাম, একে একে সম্পূর্ণ ক্লাস শেষ করলাম। এরপর মিম আর রাহাত আমরা তিনজন মিলে একসাথে ক্লাস থেকে বের হলাম। তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, একটা কথা বুঝলাম না, ম্যাডাম এইভাবে তোর দিক করে তাকিয়ে রইলো কেন? তার কারণ আমি জানি না, হয়তোবা ওনার
আমার পড়ালেখা ভালো লেগেছে, তাই হয়তোবা। রাহাত, তুমি কিন্তু একটু বেশি কথা বলো। তুমি কেন উল্টো কথা বলছো? হয়তোবা যা বলেছে তানভীর তাই হবে, অন্য কোনো কারণ নেই। রাতের কথায় কেমন জানি না রেগে গেল মিম, তার কারণও এখনো বুঝলাম না। আচ্ছা তাহলে তোমরা থাকো, আমার জন্য আব্বু গাড়ি পাঠিয়ে দিয়েছে, এখনই যেতে হবে, না হলে কিন্তু আবার আব্বু অনেক চিন্তা করবে। কালকে থেকে বলে দেবো তোমাদের কথা, তাহলে আর কিচ্ছু হবে না। আপদ বিদায় হলো। আমার কাছে ভালো লাগলো। তখন রাহাত বলে ওঠে, বুঝলাম না ভাই, তুই এমন কি জাদু করলি যে মেয়েরা তোর প্রতি এতটা দুর্বল হয়ে পড়ে? তোর মতো তো আমি প্লে বয় না যে সবসময় মেয়েদের পিছনে ঘুরপাক খাবো। হ, এখন তুমি তলে তলে টেম্পো চালাবে আর আমি বললি এখন হরতাল হবে। আমাদের কথার মাঝে তখনই কোথা থেকে সাইমা ম্যাডাম চলে আসে। এসেই আমার উদ্দেশ্যে বলে ওঠে, তানভীর, আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জেনেছি। তুমি পড়ালেখায় অনেক ভালো, কিন্তু তোমার একটা সমস্যা আছে, তুমি সব সময় চিন্তায় থাকো। জি ম্যাডাম, আসলে আমার চিন্তার কারণটা একটা আছে, যে কারণ আমি বলতে পারবো না। যাই হোক, আমার তোমার কাছে একটা সাহায্য চাই, তুমি কি আমাকে সেই সাহায্যটা করবে? আপনি আমার ম্যাডাম, তাই আপনি আমাকে যা বলবেন আমি অবশ্যই তা করব। কারণ একটা স্টুডেন্ট তার স্যার ম্যাডামের প্রতি প্রত্যেকটা কথাই শুনতে বাধ্য। ব্যাস, অনেক হয়েছে। হ্যাঁ, তুমি এখন থেকে আমাকে ম্যাডাম বলে ডাকবে না, আর আপনি বলেও ডাকবে না। আমার নাম সাইমা, তুমি আমাকে সাইমা বলে দেখো, আর তুমি বলেই ডাকবে। সাইমা ম্যাডামের এমন কথায় আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তখন উনি আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি তোমাকে যা বলেছি তাই, এর থেকে কোনো কথা আমি শুনতে চাই না। আমি আর কিছু বললাম না। কেন জানি না আমার ওর প্রতি দুর্বলতা কাজ করতে লাগলো। এই কারণটা আমি এখনো খুঁজে পেলাম না। নিজের অজান্তেই আমি সাইমাকে হ্যাঁ বলে ফেললাম। আর আমার হ্যাঁ শব্দ শুনে যেন রাহাত আকাশ থেকে ভেঙে পড়লো। এই প্রথম দেখলাম তানভীর কোনো মেয়েকে এমন কথায় রাজি হলো। ঠিক আছে তানভীর, তাহলে তুই ম্যাডামকে বাসে দিয়ে আমি তাহলে গেলাম। আমি কিছুটা বুঝলাম না আমি কি বললাম। তখনই ম্যাডাম আবার বলে ওঠে, এই যে তুমি প্রতিদিন আমাকে বাসায় দিয়ে আসবে, আর আসার সময় নিয়ে আসবে, কারণ আমি এখানে একা যেতে আসতে পারি না, কারণ আমি এখানে নতুন আর আমার ভয় লাগে। আমি তো এই কথা বুঝতেছি না যে কখন আমি হ্যাঁ বললাম। আমি মাথা চুলকাতে লাগলাম। তখনই আবার সাইমা বলে ওঠে, তাহলে চলো, এখন না দাঁড়িয়ে থেকে আমাকে বাসায় পৌঁছে দেবে। আমি রিক্সায় ছাড়া অন্য কোথাও যাই না, তাই চলো তুমি একটা রিক্সা খোঁজো। সাইমা ম্যাডাম কথাটা বলে আমার হাত ধরে আমাকে মেন গেটের সামনে নিয়ে যায় রিক্সা খোঁজার জন্য। আমি তো হাবার মতো শুধু ওনার দিকে তাকিয়ে রইলাম। একটু সময় পর উনি একটা রিক্সা থামালো। তখন আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি হলো, এভাবে হাবাকান্দের মতো আমার দিকে তাকিয়ে রইলেন কেন? আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলাম, এখান থেকে আপনার বাসা কত দূর? আমার কথাটা শুনে কেমন একটা রাগী চোখ থেকে তাকালো। তোমাকে না বললাম তুমি আমাকে কখনো আপনি করে বলবে না? সেটা কি করে হয়? আপনি তো আমার ম্যাডাম। একটু আগেই তো বললে হ্যাঁ, শুধু আমাকে এর ভার্সিটির মধ্যেই ম্যাডাম বলে রাখবে, কিন্তু বাইরে একদমই ডাকবে না। একটা রিক্সা আসে, সাইমা উঠে বসে আর আমাকে বলে ওঠে, কি হলো, এভাবে দাঁড়িয়ে রইলে কেন? রিক্সায় উঠছো না কেন? আমি রিক্সায় উঠে বসলাম। তখনই আমার মনের ভিতর কেমন জানি না একটা তুমুল ঝড়ের মতো বয়ে গেল। কেমন একটা অনুভূতি হতে লাগলো। আমার পাশে যখন সাইমা বসে, সাইমার প্রতি আমার মায়া জন্মাতে লাগলো। এমনটা হওয়ার কখনোই কথা না, কিন্তু হচ্ছে কেন সেটাই তো আমি বুঝতেছি না। তার কারণটা কি, ওগুলো ভাবতেছিলাম। তখনই সাইমা বলে ওঠে, আরে কি হলো, কোথায় হারালে তুমি? আবারও এখানে বসে কি ভাবতেছো? তোমার শুধু কাজ আমাকে বাসায় পৌঁছে দেওয়ার। আমাকে বাসায় পৌঁছে দেওয়াটাই হচ্ছে তোমার কাজ, আর আমাকে বাসা থেকে নিয়ে আসবে। জানি না কেন জানি না নিজের অজান্তে দুর্বলতা লাগছে এই সাইমার প্রতি। কেন প্রথম দেখাতেই আমার এত ভালো লেগেছে। ওকে দেখার পর মনের ভেতর এমন ঝড় তুলছে। হঠাৎ করে সাইমার দিকে তাকাতে যেন আমি এক অপরূপ দৃশ্য দেখতে পেলাম। সাইমা তার চুলগুলো মুখের সামনে থেকে কানে গুজে নিচ্ছে। এটা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ পর রিক্সাটা একটা বাড়ির সামনে এসে থামে। এরপর রিক্সা থেকে সাইমা নেমে উঠে পড়ে। আমি এখনো রিক্সায় বসে আছি। তখনই, কি হলো, তুমি কি এখনো বসে থাকবে নাকি এখানে? নেমে এসো, আগে আগে আমার বাসায় আসো, তারপরে না হয় বাসায় যেও। এত সময় ধরে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। সাইমা ম্যাডামের কথায় আমি না, আসলে আমাকে বাসায় যেতে হবে। এত সময় ধরে যদি আমি বাইরে থাকি আম্মু অনেক চিন্তা করতে পারে। আম্মু তো বাসায় একাই থাকে, তাই আমাকে যেতেই হবে।
কিছু করার নেই। কথাটা বলে আমি রিক্সা থেকে নেমে হাঁটা ধরি। তখন সাইমা বলে, কি ব্যাপার, তুমি ওই রিকশায় করে চলে যাও, হেঁটে যাচ্ছ কেন? না, আমি ঠিক রিক্সায় করে যেতে পারবো না। কেন, কি হয়েছে? রিকশা করে গেলে কি হবে? সাইমার কাছে কিভাবে বলি? আমার কাছে টাকা নেই, কারণ আমার টাকা দেওয়ার মতো যে বাবা নেই। আমি বুঝতে পেরেছি তানভীর, তোমার হাতে টাকা নেই, তাই তো, তাই তুমি এমনটা বলছো। আমি তানভীরের কাছে যাই, ওর মানি ব্যাগটা ওর পকেট থেকে বের করে আমি আমার ব্যাগ থেকে 10,000 টাকা বের করে ওর মানি ব্যাগে ঢুকিয়ে দিই। আমি যেন অবাক হয়ে এমন কাণ্ডে তাকিয়ে রইলাম। সাইমা ম্যাডামের কাণ্ড দেখে আমি তো হতবাক যে সাইমা ম্যাডাম একজন গার্লফ্রেন্ডের মতো যেমন তার বয়ফ্রেন্ডকে টাকা দেয়, ঠিক ওইভাবে আমাকে সাইমা ম্যাডাম টাকা দিচ্ছে। ছি ছি ম্যাডাম, আপনি এসব কি করছেন? আপনাকে তো আমি বারণ করেছি এসব কখনো করবেন না। আপনি আমাকে যা আদেশ করেছেন আমি তাই তো শুনলাম, তারপরে এমন কেন করছেন? রিক্সাওয়ালা চলে গিয়েছে। দেখো তানভীর, আমি যা দিচ্ছি তুমি তা নাও, আর প্লিজ দয়া করে তুমি আমাকে ম্যাডাম বা আপনি বলে ডাকবে না। আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতেছি না, আপনি আমাকে বুঝিয়ে বলুন এমন কাণ্ড করার পেছনে কিসের রহস্য? তাহলে তানভীর, তোমাকে আমি একটা কথা বলি। তোমাকে যখন আমি প্রথম ক্লাসের মধ্যে দেখি, তখন দেখে আমার একটা পুরনো সাথীর কথা মনে পড়ে যায়। তাকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম, কিন্তু এক কালবৈশাখীর দিনে আমি আমার সেই বন্ধুটাকে হারিয়ে ফেলি। তারপর থেকে তাকে আমি খুঁজে পাইনি। বিশ্বাস করো, সেই মানুষটা ঠিক তোমার মতোই ছিল। আপনাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু তাকে আমি কোথাও খুঁজে পাইনি। তাকে আমি অনেক ভালোবাসি, অনেক। এই কথাটা আমি তাকে বলতে পারিনি। এই কথা যে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এই কথাগুলো আমি তাকে আজও বলতে পারলাম না। বিশ্বাস করো, তোমাকে দেখার পর আমার সে পুরনো সাথীর কথা আমার মনে পড়ে যায়। তোমার মতোই সেই, ঠিক দেখতে। আর তুমি যেভাবে কথা বলো আর যেভাবে তুমি চলাফেরা করো, ঠিক ওরকমই সে ছিল। সাইমা ম্যাডাম কান্না করে দিল কথাটা বলে। ঠিক আছে, তুমি এইভাবে কান্না করো না প্লিজ, কিন্তু আমার কাছে এসব খারাপ লাগে। প্লিজ তুমি এইসবের কখনো না বলো না। আমি যা দিব তা একটু মুখ বুঝে নেবে। আমি এসব কখনো কারো কাছ থেকে আশা করিনি, আর আমি চাইও না কারো সাহায্য বা কারো করুণা। তুমি আমার এটা সাহায্য বা করুণা মনে করো না। তোমার যখন সামর্থ্য হয়ে যাবে তখন তুমি আমাকে সব ফিরিয়ে দিও। তারপরেও আমি যা তোমাকে দিব তা প্লিজ দয়া করে নিয়ে নিও। আমি খুব কষ্ট পাবো কিন্তু। এমন কথা শুনে আমার নিজেরও কষ্ট লেগে যায়, কারণ আমিও তো আমার একটা প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছি। তাকে যে আমি আজও খুঁজে পেলাম না। কতবার যে সেই আশ্রমখানায় গিয়েছি তাকে খোঁজার জন্য, কিন্তু একটিবারও তাকে পেলাম না। তাই ওর কষ্টগুলো আমি আর মেনে নিতে পারলাম না। তাই আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোমাকে তুমি করে বলবো আর সাইমা বলে ডাকবো, সমস্যা নেই। আমি তোমাকে আমার সাথে করে নিয়ে আসবো এবং কি নিয়ে যাব। আমার মুখে এমন কথা শুনে সাইমা যেন পাগলের মতো আত্মহারা হয়ে যায় খুশিতে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না তানভীর। তুমি আমার মনের ভেতরে যে কষ্টটা আছে সেই কষ্টটা দূর করে দিয়েছো। তোমার দ্বারাই আমার সেই কষ্টটা চলে যাবে। কথাটা বলে ওখান থেকে হাঁটা ধরে। আমি শুধু ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমি আর কিছুক্ষণ অপেক্ষা করে আমি আমার আসল পরিচয়টা বলবো, তখন তুমি অনেক খুশি হবে। আমি জানি আজও তোমার মনের মধ্যে আছে। ওর বাসায় দিয়ে এসে আমি বাসায় যাওয়ার জন্য হাঁটা ধরলাম। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। হাতের ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রাহাত কল করেছে, তাই ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে রাহাত বলে ওঠে, কিরে, হঠাৎ করে তোর কি হলো? কখনো তো দেখিনি কোনো মেয়ের সাথে কোথাও যেতে। আজকে এমন কি হলো যে তুই ম্যাডামের সাথে একবার রিক্সায় উঠে ওনার বাসায় চলে গিয়েছিস? ব্যাপারটা কি একটু খুলে বলতো মামা। তেমন কোনো বিষয় না, আসলে ম্যাডাম তার একজন পুরনো সাথীকে হারিয়ে ফেলেছে। সে তাকে অনেক পরিমাণ ভালোবাসে, সেজন্য ম্যাডাম আমাকে দেখার পর সেই পুরনো সাথী আমার মতোই দেখতে, সেজন্য ম্যাডাম আমাকে এমনটা করতে বলেছে। আমার তো এমনটা একদমই মনে হচ্ছে না, কারণ আমি তোর চোখে স্পষ্ট দেখতে পেয়েছি ম্যাডামের প্রতি একটা টান আছে, ভালোবাসা তো আছেই। তোর সব সময় আকামের কথা ছাড়া কখনো ভালো কথা আসে না। তুই সব কিছুই জানিস ভাই, আমাদের দ্বারা সম্ভব না। তুই যা বলবি তাই হবে। এটা ঠিক যে ম্যাডামকে দেখার পর আমি ক্রাশ খেয়েছি। তুই মজা বাদ দে, উনি আমাদের ম্যাডাম, এতটুকু ভাবতে হবে। এর চেয়ে বেশি কথা বলা কিন্তু উচিত না, বুঝতে পেরেছিস? ম্যাডামের সাথে তো প্রেম করে মজা বেশি দেখছি। সিনিয়র ম্যাডাম হলে তো আর কোনো কথাই নেই। ভাই তুই লেগে যা, তাহলে তুই সব কিছুই পাবি। তুই শালা, তুই কখনো মানুষ হবি না।
কথাটা বলে আমি কলটা কেটে দিই। এরপর বাসায় যাওয়ার জন্য হাঁটা ধরি। প্রায় 10 মিনিট পর আমি বাসায় এসে পৌঁছালাম। বাসায় আসতে আমাকে আম্মু দেখে বলে ওঠে, আজকে আমি স্কুল থেকে আসার সময় একটা মেয়েকে দেখলাম যে তোর পাশে রিকশায় বসে আছে। মেয়েটা কিন্তু দেখতে বেশ মাশাআল্লাহ, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। আরে আম্মু, কি বলছো তুমি? তোমার পছন্দ হয়েছে মানে? উনি তো আমাদের ভার্সিটি ম্যাডাম। তুমি এমনটা ভাবতে পারলে কিভাবে? দেখ, তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করতে পারবি না। আমি বেশ বুঝতে পেরেছি, আমি ওর চোখে তোর জন্য একটা ভালোবাসা দেখতে পেরেছি। ধুর আম্মু, তুমিও না যা শুরু করলে। বললাম না উনি আমার ভার্সিটির ম্যাডাম। উনি বলেছে ওনাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য আর আসার সময় নিয়ে আসতে, কারণ উনি আমাদের ভার্সিটির নতুন। ও তাই নাকি? আমি তো তোদের পিছনে গিয়েছিলাম, তখন তো দেখতে পেলাম যে মেয়েটা তোকে টাকা দিচ্ছে। তুই তখন টাকা নিলি কেন? আম্মুকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর আম্মু বলে ওঠে, তুই যা বলছিস এটা একদমই সত্য না। আমি কখনো বিশ্বাস করতে পারি না। যদি হতে পারে তাহলে শুধু তোর সাথেই কেন হয়েছে, অন্য কারোর সাথে হলো না কেন? ধুর আম্মু, তুমি শুধু কথা পেঁচাতে পছন্দ করো। আমি এত শত বুঝি না। যা বলেছে তাই আমি শুনেছি, আর তোমাকে তাই বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি, খাবারটা খেয়ে নে, এরপর না হয় ঘুমাতে যাস একটু। আমি খাবারটাকে ওপরে গেলাম। ওপরে গিয়ে আগে গোসল করে নিলাম, কারণ সারাদিনের ক্লান্ত এখনো রয়ে গিয়েছে। গোসল করে একটু ঘুমালাম। আমার একটাই অভ্যাস, আগে খাওয়া দাওয়া করে এরপর গোসল করি। আমার এই অভ্যাসটা কবে যাবে আল্লাহ জানে। আমি ঘুমিয়ে আছি, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি একটা আননোয়ার নাম্বার। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মেইলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, কি হলো তানভীর, কোথায় তুমি? তোমাকে ফোন করছি, ফোনে পাচ্ছি না যে। কি আপনি? আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? আমি তো আপনাকে চিনি না। আপনি আমাকে কিভাবে চেনেন? কথাটা বলতে কেমন জানি না মেয়েটা রেগে যায়। রেগে গিয়ে আমার দিকে তেড়ে বলে ওঠে, তুমি কি আমার কণ্ঠটা চিনতে পারছো না? তুমি কি বুঝতেছো না আমি কে? আমি হলাম মিম। এখন চিনতে পেরেছো তোমার বন্ধু? এত সময় পর আমি বুঝতে পারলাম এটা মেয়ে। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠলাম, আচ্ছা তাহলে তুমি আমার নাম্বারটা পেলে কোথায়? আমি তো আসার সময় তোমাকে নাম্বারটা দিয়ে আসিনি। তোমার 14 গোষ্ঠীর খোঁজ খবর আমি বের করে ফেলেছি। আর তোমার নাম্বার পেতে আমার কি বিশ্বযুদ্ধে পড়তে হবে নাকি? আমি তো সেটাই ভাবতেছি যে তুমি এমন কোন মানুষ যে আমার 14 গোষ্ঠীটাই বের করে ফেলেছো। আমি এই শহরের এমপির মেয়ে, আমার দ্বারা সব কিছুই সম্ভব। আমি পারি না এমন কোনো কিছুই নেই। আচ্ছা যাই হোক, এখন তুমি কোথায় আছো সেটা বলো। আমি তো এখন নিজের রুমে শুয়ে আছি। কেন, কি কিছু হয়েছে নাকি? না, তোমাকে নিয়ে একটু হাঁটতে বের হব। প্লিজ তুমি একটু বাসা থেকে বের হও, আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি। মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? একদিনের পরিচয়ে মেয়েটা কত কিছু বাহানা করছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। কোনো বাহানা খুঁজে পাচ্ছি না যে কি বলবো। তারপরও আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি রেডি হয়ে। কি আর করার আছে? তাই আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এরপর মেয়েটার লোকেশনে আমি ওর সাথে দেখা করতে গেলাম। ওখানে গিয়ে দেখলাম মিম ওখানে একটা দামি কফি হাউসের সঙ্গে বসে আছে। আমি ওখানে সামনে গিয়ে দাঁড়ালাম। তখন মিম ইশারা দিয়ে বলল ভিতরে প্রবেশ করার জন্য। তাই আমি ভিতরে প্রবেশ করলাম। আমি ভিতরে প্রবেশ করতেই, আমাদের জন্য 2টা কফি নিয়ে আসেন, স্পেশাল ভালো করে। বুঝতে পেরেছেন? কম্পিউটারে যেন ভালো হয়। আমরা এখানে বসে আছি কেন? আমরা এখান থেকে বের হয়ে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। আরে এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা ট্রিট। এখানে বসে আগে কফি খাও। এখানের কফি অনেক ভালো হয়, আমি প্রতিদিন এখানে এসে কফি খাই। আমার কাছে না কেমন জানি নার্ভাস লাগতে লাগলো। আমার এমনটা দেখে মিম বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু ভালো লাগছে না এখানে, তাহলে চলো আমরা দুজনেই বাইরে গিয়ে হেঁটে আসি। আমি আর তানভীর দুজনেই পাশাপাশি হাঁটতেছি। আমি ওকে কিভাবে বোঝাই আমি যে ওকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি, কিন্তু ওকে যে আমি আমার ভালোবাসার কথাটা বলতেই পারছি না। খুব লজ্জা লাগছে। জানো তানভীর, তোমাকে একটা কথা বলতাম। আমার না একটা ইচ্ছে, তোমার মতো এমন একটা ভালো বন্ধু আমার জীবনে আসুক। আমিও এই দোয়াই করি তোমার জীবনে যেন একজন আমার থেকেও ভালো মানুষ আসুক, যে তোমার জীবনটা সুন্দর করে তোলে। ও মানুষ নাকি পাথর কিছুই বোঝে না।
প্রেম সম্পর্কে এই জন্যই তো কোনো মেয়ের সাথে কথা বলতে চাই না, বোঝে না দেখি। কিন্তু সমস্যা নেই, আমার সাথেই থাকতে থাকতে সব কিছু জেনে যাবে এবং কি বুঝে যাবে, আমিও কি সব কিছুই আস্তে আস্তে বুঝিয়ে দেব। মিমের চোখের দিকে খেয়াল করলে দেখলাম যে মিম সব সময় আমার দিকে তাকিয়ে থাকে। ওর চোখ কেমন জানি না আমার প্রতি একটা দুর্বলতা কাজ করছে, কিন্তু আমি তো বুঝতেছি না ওর এমন করার কারণটা কি। আচ্ছা তানভীর, আমি তোমাকে একটা গিফট দেব, তুমি চোখ বন্ধ করো। না না, আমি কারো কাছ থেকে কখনো গিফট নিই না। আমি তোমার কাছ থেকে কিছু নিতে পারবো না, প্লিজ। যদি আমি কাউকে কিছু না দিতে পারি তাহলে আমি কারো কাছ থেকে কিছু নিও না। দেখো, তোমার আমাকে কিছু দিতে হবে না, আমি তোমাকে শুধু বন্ধু হিসেবেই দিতে চাই। প্লিজ না করো না, যদি না করো খুব কষ্ট পাবো, আমি এখানে বসেই কান্না করে দেব। কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। তারপরে বাধ্য হয়ে আমি চোখ বন্ধ করলাম। তখন আবার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, তুমি এটা এখানে খুলবে না প্লিজ, তুমি এটা তোমার বাসায় গিয়েই খুলবে। তুমি আমার একমাত্র প্রিয় বন্ধু, তাই আমি আমার প্রিয় বন্ধুকে আমার প্রথম স্পেশাল একটা গিফট দিয়েছি। আশা করি গিফট তোমার পছন্দ হবে। মেয়েটার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছি মেয়েটা আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। এটা একদমই ভালো লক্ষণ না। তাই আমি ওকে বিদায় জানিয়ে বাসায় চলে আসি। এমনিতেই সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমি বাসায় চলে আসি। আমি বাসায় আসতেই তখন আম্মু আমাকে দেখেই বলে ওঠে, কি রে, তোর হাতে এটা কি? বক্সটা কি? আম্মু কাছে এসে বক্সটা কেটে নেয়। এরপর উপরে দেখে উপহার, তাও আবার লেখা আছে। লেখা দেখে প্রিয় তানভীর। বাবা, আমার ছেলের দেখি ভালোবাসার মানুষের অভাব নেই। একজন একে কিছু দিয়ে যায়, আর আমি বললেই বলে কাউকে সে ভালোবাসে না। কিন্তু এমন দেখে এখন কোনো ভালোবাসার অভাব নেই। আরে আম্মু, আমি তো কারো কাছ থেকে গিফট বা কিছু চাই না। ও আমার বন্ধু, কিছু জোর করে আমাকে দিয়েছে। আমি কতবার বললাম নেব না, যে আমার কাছে টাকা নেই, আমি কাউকে গিফট দিতে পারবো না। কিন্তু ও আমার কোনো কথাই শোনো না। বলল না নিলে নাকি ওখানে বসে কান্না করে দেবে। কতটা ভালোবাসলে কেউ এভাবে করে? আমি নিশ্চিত তোকে অনেক ভালোবাসে সেজন্য। এখন তো তুমি বলবে সবাই আমাকে ভালোবাসে, এই ভালোবাসে সে ভালোবাসে, সবাইকে দেখে বলবে এখন সবাই আমাকে ভালোবাসে। এখন আমি কি বলতাম? ওরা যদি তোর সাথে এমন করে তাহলে কি আমি মিথ্যা বলছি? ধর, তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই আমার। আমি গেলাম, আল্লাহ হাফেজ। হয়েছে, এমন ঢং করা লাগবে না। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়। আমি টেবিলে এসে খাওয়া দাওয়া করে নিজের রুমে যাই। এরপর মিম যে গিফটটা দিয়েছে গিফট বক্সটা আমি খুলি। বক্সটা খুলে দেখি ওটার ভিতর একটা স্মার্টফোন, অ্যাপেলের নতুন ভার্সন। আমি মিমকে কল করে বললাম, এত দামি একটা ফোন দেওয়ার কি দরকার ছিল তোমার? আমি কি তোমার কাছে এত দামি কোনো কিছু চেয়েছি? তাহলে তুমি কেন দিয়েছো? তুমি আমার প্রথম বন্ধু, আমি কখনো কারোর সাথে ফ্রেন্ডশিপ করিনি। তুমি আমার প্রথম ফ্রেন্ড, তাই আমি আমার প্রিয় বন্ধুর জন্য কি এতটুকু করতে পারি না? ওকে আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। এরপর মিমের সাথে আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দিই। ফোনটা রেখে দিয়ে আমি শুয়ে পড়ি, কারণ আগামীকাল আবার ভার্সিটিতে যেতে হবে। তাই আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিলাম। আম্মু আমার জন্য নাস্তা বানিয়ে অফিসে চলে যায়, তাই আমি নাস্তা খেয়ে সাইমা ম্যাডামকে আনার জন্য যাই। সারা রাত আমার ঘুম আসেনি, কারণ ওকে যতবার কল করেছি তখনই ফোনটা ব্যস্ত পেয়েছি। কার সাথে কথা বলছে জানি না, কথাটা জানতেই হবে। আর যখন আমি রাতে ফোন করেছি ফোনটা বন্ধ পেয়েছি। এর কারণটা বুঝে উঠতে পারছি না, তাই রাতে ঘুমাতে পারিনি। কিছুক্ষণ পর আসতে পারে তানভীর, তাই আমি রেডি হয়ে সুন্দর করে সেজেগুজে ওর জন্য অপেক্ষা করছি। ম্যাডামের বাসার সামনে এসে আমি ওনাকে ডাক দিলাম। কিছুক্ষণ পর দেখলাম সাইমা ম্যাডাম একটা শাড়ি পরে বের হচ্ছে। আজকে একটা নীল শাড়ি পরেছে। ওনাকে দেখতে যেন একদম নীল পরীদের মতো লাগছে। আমি যেন চোখ ফেরাতেই পারছি না। নিচের অজান্তেই আবারও ক্রাশ খেয়ে গেলাম সাইমা ম্যাডামের উপর। তা আমি জানি না, কিন্তু আমাকে শুধু ওনাকে দেখতেই ভালো লাগে। এর কারণটা যে আমি এখনো খুঁজে পাচ্ছি না। এই কোনো প্রথম নারী যাকে আমি প্রথম দেখাতেই ভালো ভালো লেগে গিয়েছে, যাকে দেখলে আমার মনে হয় আমি তাকে খুঁজে পেয়েছি, আমার প্রিয় মানুষটাকে। কিন্তু তা তো কখনোই সম্ভব না। আমি বের হতেই দেখলাম আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তানভীর। আমি একটা মুচকি হাসি দিলাম। ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো এভাবে তাকিয়ে রইলে যে?
আমার তো লজ্জা লাগছে। ও না, সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি। আরে সমস্যা নেই, তুমি এমন বাহানা করছো কেন? তোমাকে তো আমি কিছু বলছি না। আচ্ছা ঠিক আছে, চলো আগে একটা রিক্সা নেই। আমি একটা রিক্সা ডাক দিই, তখনই একটা রিক্সা আসে, তখন আমি আর তানভীর পাশাপাশি রিক্সায় উঠে বসি। মিমের সাথেও তো আমি একসাথে হেঁটেছি, রিক্সায় উঠেছি, কিন্তু কই, আমার তো এমন ফিল কখনো হয়নি যেমন ফিল সাইমার প্রতি হয়। কেন এমনটা হয়, এর রহস্যটা বুঝতে পারছি না। যখনই আমি সাইমার সাথে থাকি, শুধু বারে বারে আবার সেই পুরোনো দিনের মিন্নুর কথা কেন মনে পড়ে যায়। দেখতে দেখতে রিক্সাটা আমাদের ভার্সিটির সামনে এসে পৌঁছে যায়। তখন রিক্সাওয়ালাটা থেমে যেতে আমার ঘোর কাটে, দুজন নেমে যায়। তখনই সাইমা আমার হাত ধরে বলে ওঠে, এই দিকে আসো আগে, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাটা বলে আমি তানভীরের হাতটা ধরে সোজা ঘরের ভিতর যেতে লাগলাম। তানভীর তো হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। একটা জায়গায় এসে আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা সত্য কথা আমাকে তুমি বলবে প্লিজ? সাইমার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। এমন কি জিজ্ঞেস করবে যার জন্য আমাকে সত্যি বলতে হবে? তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠলাম, এমন কি কথা যা আমি মিথ্যা বলবো? তুমি আগে জিজ্ঞেস তো করো। এমন কোনো কথা নেই যা আমি কাউকে মিথ্যা বলতে পারবো। তুমি কি কাউকে ভালোবাসো, সত্যি করে বলো? হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি। কথাটা শোনা মাত্র এ যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। তখন আমি ওর উদ্দেশ্যে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠি, সে মানুষটাকে জানতে পারি? সেই মানুষটার জায়গা আমি কাউকে দিতে পারবো না। এতটুকু জানি, সে মানুষটা আমার অন্তরে আছে, আছে আমার হৃদয়ে, আমার রক্তের সাথে মিশে আছে। তাকে আমি কখনো খুঁজে পেলাম না। তাকে আমি ছোটবেলায় ভালোবেসেছি, কিন্তু আজও পেলাম না। আর বেশি কথা বলতে পারবো না। যত তার বিষয়ে বলবো, ততই আমি কষ্ট পাবো। আমি আর বুঝতে বাকি রইলাম না যে ও কার কথা বলছে। বিশ্বাস করো তানভীর, তোমার ওই মিন্নু যে আমি, তোমাকে মুখ ফুটে বলতে পারছি না। আমি অনেক খুশি, অনেক, যে তুমি এখন আমাকে ভুলোনি। আগে যতটুকু ভালোবাসতে ঠিক আজও ততটুকুই ভালোবেসে আমাকে রেখেছো। আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। আল্লাহ পাক আমাকে এমন একটা মানুষ দিয়েছে, আমি কখনো কল্পনাও করতে পারিনি তোমাকে যে আমি খুঁজে পাবো। আল্লাহ পাক হয়তো বা আমাদেরকে একসাথে দেখতে চায়, তাই তো আমাদেরকে নিয়তে আলাদা করতে পারিনি। তাহলে গতকালকে তোমাকে কল করলাম, দেখলাম ফোনটা অনেক ব্যস্ত। কার সাথে এত কথা বলছিলে? সাইমার কথায় একটা মুচকি হাসি দিয়ে ওকে বললাম, আরে আর বলো না, একটা পাগল মেয়েটা আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য পাগল হয়ে গিয়েছে, না পেরে ফ্রেন্ডশিপ করেছি। এখন কল করে বলল সে দেখা করার জন্য। তারপর তার সাথে দেখা করার পর ও আমাকে একটা ফোন গিফট করলো। এরপর গতকাল কল করে আমি ওকে বলতে লাগলাম, আমি ওকে অনেকবার বারণ করেছি। সত্য বলতে ও আমাকে জিনিসটা দিল, বললাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শুনলো না কথা। কথাটা বলতে দেরি হলো। তখনই হঠাৎ করে রেগে গেল আর আমার শার্টের কলার ধরে বলে ওঠে, ওই শোনো তানভীর, ওই মেয়েটার গিফটটা তুমি ফিরিয়ে দেবে, বুঝতে পেরেছো? আমি তোমাকে নতুন ফোন কিনে দেবো, তুমি ওটা ওকে দিয়ে দেবে। একটা কেন, তোমাকে আমি 10টা কিনে দেবো। যদি তোমাকে ফিরিয়ে না দাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ করবে না, আমি তোমাকে খেয়ে ফেলবো একেবারে। কথাটা বলে ওখান থেকে সাইমা হাঁটে ধরলো। এমন কি হলো যার জন্য ও আমার সাথে এমন করছে? আমি সামনে এগিয়ে যেতে দেখলাম সাইমাকে কিছু ছেলে ডিস্টার্ব করছে। ওদের কাছে যেতেই দেখলাম সাইমা দৌড়ে এসে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমার যেন মাথায় রক্ত চেপে বসলো। তখন তাদের মধ্যে একটা ছেলে বলে ওঠে, বোনকে বাঁচানোর জন্য আমার শালা চলে এসেছে। কিরে, তোর বোন এত সুন্দরী, তুই কেন ঘরে বসে রেখেছিস? আমাদের হাতে দিয়ে দিতি, তাহলে তো তোর এই সুন্দরী বোনকে আমরা একটু দেখে মজা নিতাম। তোমাদের জন্ম কখনো একজন মায়ের পেট থেকে হতে পারে না। তোমরা কখনো একজন মায়ের সন্তান হতে পারো না। অবশ্যই তোমরা একজন কুকুরের। কথাটা বলতেই তখন ছেলেগুলো আমাকে মারার জন্য তেড়ে আসে। যেমন মৌমাছির উপরে একটা ঢিল মারলে মৌমাছি সব আক্রমণ করতে আসে, ঠিক আমিও তাদের এমন কথা বলেছি যার জন্য ওরা আর কেউ আর সহ্য করতে না পেরে আমাকে মারার জন্য তেড়ে আসে। তোরা এখানে বসে অপেক্ষা করছিস কার জন্য? শালাকে 2-4টা মেরে দিয়ে আয়, তারপরে এখানে আয়। ছেলেগুলো কথাটা বলে আমাকে মারার জন্য তেড়ে আসে। তখন আমি ছেলেগুলোকে বেধরম কেলাতে লাগলাম। ওরা তো আর জানে না আমি কম্পিউটারটি শিখেছি। ওদের মেন লিডারকে ভালো মতো মাঝখান বরাবর একটা মেরেছি, যে কখনো বাবা হতে পারবে কিনা
সেটা আর জানা নেই। তখন ওরা যাওয়ার সময় বলে যায়, এটা মনে রাখিস, এর প্রতিশোধ আমি তোর জন্য তুলতে আসবো, তোকে আমি ছাড়বো না। কথাটা বলে ছেলেগুলো ওখান থেকে পালিয়ে যায়। আর সাইমা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সাইমা যখন আমাকে জড়িয়ে ধরে আমার বুকের ভেতর কেমন জানি না একটা প্রশান্তি অনুভব করতে লাগলাম। আমার মনের ভিতর কেমন জানি না ভালো লাগা কাজ করতে লাগলো। নিজের অজান্তে আমি হাত দুটো দিয়ে যখন ওকে ধরবো তখনই অনুভব হলে এটা কি করছি, এটা তোমার ম্যাডাম। আমি সাইমাকে আমার কাছ থেকে সরিয়ে দিয়ে বলে উঠি, ওরা চলে গিয়েছে, এখন আর এভাবে কান্না করা লাগবে না, সবকিছু ঠিক হয়ে গিয়েছে। তোমার কিছু হয়নি তো? তোমার কোনো সমস্যা হয়নি তো? আরে না, আমার কোনো সমস্যা হয়নি। কথাটা বলে আমি সাইমাকে নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। ভার্সিটির ভিতরে প্রবেশ করতে আমাকে দেখে মিম আর রাহাত সামনে এসে বলে, কিন্তু তোর শরীরের মধ্যে এমন ঘাম কেন? মনে হয় কারোর সাথে মারামারি করেছিস? কিছু হয়েছে নাকি কারোর সাথে? আরে বলিস না, ওই তো কিছু ছেলে ডিস্টার্ব করেছিল ম্যাডামকে, তাই দুটো দিয়েছি। তুমি শুধু শুধু কেন ঝগড়া করতে গিয়েছো? ওখানে পুলিশকে ফোন দিলে তো হতো। আমাকে একটা ফোন দিতে, তাহলে আমি আব্বুকে বলে ওদের সবাইকে থানায় ভরে দিতাম। হয়ে গিয়েছে, চলো ক্যাম্পাসের ভিতরে গিয়ে আমরা গল্প করি। কথাটা বলতে তখনই আমার উদ্দেশ্যে মিম বলে ওঠে, তোমার সাথে আমার একান্ত কিছু কথা বলার আছে। একান্ত কথা বলার আছে মানে? মেমের সাথে তোর একটা পার্সোনাল কথা বলার আছে? তাহলে তো আমি এখান থেকে যেতে হবে। একান্ত? একান্ত এমন কি পার্সোনাল কথা যা তুমি সবার সামনে বলতে পারছো না? কথাটা তোমাকেই বলতে হবে। আরে তানভীর, কি বলতে চায় একটু শোন না। সমস্যা কি? আমি একটু গেলাম, তোরা না হয় কথা বল। রাহাত, তুমি একটু যাও, আমি একটু তানভীরের সাথে একটা কথা বলতে চাই। কথাটা শুনে রাত ওখান থেকে চলে যায়। তখন মিম আমার কাছে আসে। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, কেমন কথা বলতে চাও যা তুমি রাহাতের সামনে বলতে পারছো না? তখন মিম আমাকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বলে ওঠে, তানভীর, আমি তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু না, এটা তাহলে বোকামি হবে। আমি প্রথমেই তোমাকে জাস্ট বাই করি, তুমি প্রথমে সফল হও। বিশ্বাস করো, তোমার মতো ছেলে আমি কখনো দেখিনি। তোমার এমন ভালো দিক, তোমার এমন কথাবার্তা এবং তোমার ব্যবহার সব কিছুই আমাকে পাগল করে দিয়েছে। তোমাকে আমি প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে তোমার সারা জীবন করে রাখতে পারবে? মিমের এমন কথায় মোটেও আমি বুঝছিলাম না। ওকে আমি হাঁটু থেকে উঠিয়ে বলে উঠি, দেখো মিম, তুমি যেটা বলছো ওটা কখনোই সম্ভব না। আমার দ্বারা এসব একদমই হবে না। কেন হবে না? কিসে আমার কমতি আছে? কি জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? দেখো মিম, তুমি আমার একজন বন্ধু, আমি তোমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছি। আমি একজনকে ভালোবাসি, সেই ছোটবেলা থেকে ভালোবাসি, তার স্থানটা আমি কাউকে দিতে পারবো না। আমি ওকে সবকিছু খুলে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত। আমি যাকে ভালোবাসি সবকিছু শোনার পর তখন মিম কান্না করতে লাগলো। আসলেই সেই মানুষটা অনেক ভাগ্যবান। তুমি যাকে ভালোবাসো, আমি তোমার জন্য দোয়া করি তুমি যেন তোমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পাও। কথাটা বলে মিম কান্না করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে যায়। তখনই রাহাত আমার কাছে এসে বলে ওঠে, কিরে, ওর আবার কি হলো? এভাবে কান্না করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে গেল কেন? তখন রাহাতকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর রাহাত বলে ওঠে, তুই তো এখনো তোর প্রিয় মানুষটাকে খুঁজে পেলি না, তাহলে তুই ওকে না করলি কেন? ও তো কোনো অংশে কম না, দেখতে অনেক সুন্দরী, তাহলে কিসের কমতি আছে যার জন্য তুই ওকে বারণ করে দিলি? আমি ওকে শুধু বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করেছি, আর কিছু না। আমি কখনোই ওর সাথে এমন ধরনের কথা ভাবতে পারি না। তোর যে ভালো লাগে, কিন্তু আমি এটা দোয়া করি তুই যেন তোর প্রিয় মানুষটাকে খুঁজে পাস। আমার আর ক্লাস করতে ভালো লাগছে না, তাই আজকে আমি চলে যাচ্ছি। কথাটা বলে ওকে বিদায় জানিয়ে আমি বাসার দিকে হাঁটা ধরলাম। ক্লাস শেষ করে আমি ক্যাম্পাসে বসে আছি, তখনই দেখলাম পেছন থেকে ম্যাডাম ডাক দিয়ে বলে ওঠে, তুমি তানভীরের বন্ধু না? হ্যাঁ ম্যাডাম, আমি তানভীরের বন্ধু। কেন, কি হয়েছে? দেখলাম আজকে একসাথে। তো তানভীর এসেছে, তাহলে ও কোথায় গিয়েছে? আজকে সারাদিন ওকে আমি ক্লাসে দেখিনি, এরপরে ভার্সিটিতেও নেই। আজকে সারাদিন কোথায়? সাইমা ম্যাডামকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর সাইমা ম্যাডাম কেমন জানি মন খারাপ করে ওখান থেকে সোজা হাঁটা ধরল। সম্পর্ক বুঝলাম না যে সবসময় সাইমা ম্যাডামকে ওর সাথে করে নিয়ে আসে, ওর সাথে সবসময় একসাথে ঘোরাফেরা করে। তাহলে কি সাইমা ম্যাডামকে ভালোবেসে ফেলেছে তানভীর? সারাদিন কারোর সাথে আর কথা বলিনি। রাতে একবারে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি।
সকালবেলা মনটাকে ফ্রেশ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যে আর কেউ না, সাইমা ম্যাডাম। ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে সাইমা বলে ওঠে, তোমাকে গতকাল থেকে কল করছি, ফোন রিসিভ করছো না। এখন কোথায় আছো তুমি? এই তো আমি ভার্সিটিতে যাচ্ছি, ভালো লাগছে না। তুমি আজকে একা নিজেই চলে আসো। আমি ভার্সিটির কাছে চলে আসলাম। কথাটা বলে কলটা কেটে দিই। আজকে তানভীরকে সব কিছু খুলে বলবো। ওকে বলবো যে আমি তার সেই পুরনো প্রিয় মানুষটা, আমি যে তার মিন্নু, তাকে আর কষ্ট পেতে হবে না। তাই তানভীরের যে ছোটোবেলার লোকেরটা আমি গলায় জড়িয়ে নিই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই ওই দিনে হঠাৎ করে ছেলেগুলো সামনে এসে বলে ওঠে, কি সুন্দরী, কোথায় যাচ্ছ? একা একা? ওই দিন তো ওই শালা আমাদেরকে অনেক পেরেছে। তোর জন্য আজকে তোকে তুলে নিয়ে গিয়ে আমরা খেলা করব। এরপর ওকে আমরা ধরে নিয়ে ওকেও আমরা শেষ করে ফেলবো। ছেলেগুলো আমার মুখ চোখ বন্ধ করতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমাকে কোথায় জানি নিয়ে যায়। কেন জানি না মনটা আমার আনচান আনচান করতে লাগলো, কিন্তু কি জন্য যায় না। তখনই হঠাৎ করে হাতের ফোনটা বেঁচে ওঠে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি নাম্বারটা অচেনা। তারপরে রিসিভ করলাম। তখন ওপাশ থেকে কেউ অট্টহাসিতে বলে ওঠে, কি রে, ওই দিন তো তোর লাভারের জন্য আমাদেরকে অনেক মেরেছিস। আজকে কি হয়েছে? কোথায় তুই? তোর লাভারকে তো আমরা ধরে নিয়ে এসেছি। যদি বাঁচাতে চাস তাহলে আমাদের ডেরায় চলে আয়। আমার আর বুঝতে বাকি রইল না কেন আমার মনটা এমন করছিল। তার মানে সাইমা ম্যাডামকে ওই শয়তান ছেলেগুলো ধরে নিয়ে গেছে। কথাটা আমি রাহাতকে জানালাম। রাহাত পুলিশ নিয়ে আসতেছে বলে ওখান থেকে চলে গেল। আমার হাতে সময় নেই, তাই আমি লোকেশন অনুযায়ী ছেলেগুলোর কাছে যেতে লাগলাম। কিরে, তোরা হাসিক তো এখনো ফিরলো না, তাহলে তোর সাথে কি করা যায় বল? তোমরা ওর কিছু করো না, দয়া করে আমাকে মেরে ফেলো, তারপরও তোমরা তানভীরের কিছু করো না। কিরে মুখলেস, এত ভালোবাসা কোথায় রাখি? একজনের প্রতি এত ভালোবাসা কি করে হতে পারে রে? রাহাতের বাইকটা নিয়ে আমি লোকেশন অনুযায়ী চলে যাই। তখনই দেখলাম ওখানে অনেকগুলো গুন্ডা দাঁড়িয়ে আছে। সবাইকে মেরে আমি ওদের ডেরায় ঢুকে পড়ি। বাহ মিস্টার হিরো, তাহলে আপনি চলে এসেছেন আপনার নায়িকাকে বাঁচানোর জন্য। ঠিক আছে, তাহলে দেখা যাক আপনি কি করে বাঁচতে পারেন। তখন ছেলেটা আমাকে মারার জন্য অনেকগুলো লোক পাঠায়। ও ভেবেছে ওদের সাথে আমি পারবো না, সাথে করে আমি হকি স্টিক নিয়ে এসেছি। ওর চিন্তা ধারণা সব ভুল ধারণা করে সবগুলোকে পিটিয়ে আমি একদম সাফ করে ফেলি। তোকে আমি ছাড়বো না, একদম মেরে ফেলবো। কথাটা বলে ও যখন তেড়ে আসে, আমি একটা লাথি দিতে ও দূরে গিয়ে পড়ে। আমি দৌড়ে গিয়ে সাইমার বাঁধনটা খুলে দেই। তখনই পেছন থেকে দেখলাম একটা ছেলে একটা পিস্তল বের করে দিয়ে বলে ওঠে, তোকে আমি বাঁচতে দিব না। ছেলেটা কথাটা বলে আমাকে একটা গুলি করে, কিন্তু গুলিটা আমার গায়ে লাগে না। গুলিটা সোজা গিয়ে দৌড়ে আসা আমার সামনে সাইমা, ওর পেটে গিয়ে গুলিটা লাগে। এমন দৃশ্য দেখার জন্য আমি যেন মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আমি সাইমাকে কান্না করতে করতে বলে উঠি, কেন করলে? তুইও বাঁচবি না, তুইও উপরে চলার যাওয়ার জন্য রেডি হয়ে যা। কথাটা বলে যখনই আমাকে গুলি করবে ঠিক তখনই পুলিশ চলে আসে। এসে এরপর ওর হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। আমি সাইমার দিকে তাকিয়ে বলে উঠি, এমনটা কেন করলে তুমি আমার সাথে? তুমি কেন আমার সামনে চলে আসলে? তানভি, আমি যদি তোমার বুকে মরতে পারি তাও আমার শান্তি। কথাটা শোনা মাত্রই আবার যেন আকাশ পাতাল দুটো একসাথে হয়ে গেল। কারণ কথাটা যে আমার শুধু প্রিয় মানুষটাই বলতে পারতো। তখন আমার হাতে একটা লকেট দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে সাইমা। এই লকেটটা দেখা মাত্র আমার নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না আমার সামনে গুলিবিদ্ধ অবস্থায় যে পড়ে আছে সে মানুষটা আর কেউ না, আমার পুরনো দিনের ভালোবাসার মানুষ মিন্নু। আমি যে হাউমাউ করে কান্না করতে লাগলাম। তখনই অ্যাম্বুলেন্স এসে সাইমাকে নিয়ে যায়। হসপিটালে এসে আমি ডাক্তারের কাছে কান্নাকাটি করতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল রক্ত লাগবে, তাই আমি আমার রক্ত ওকে দিতে লাগলাম। কারণ আমার রক্ত যে আর ওর রক্ত এক। প্রায় 1 ঘন্টা ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাকে রাহাত বোঝানোর চেষ্টা করছে, আমি এসেও আমাকে বোঝাচ্ছে, কিন্তু আমি কান্না করে যাচ্ছি। কিছুক্ষণ পর ডাক্তার এসে বললো যে সাইমার জ্ঞান ফিরেছে। আমি দৌড়ে ওর কেবিনে যাই, ওর হাতটা ধরে বলি, একটিবার কেন বললে না তুমি আমার সেই মানুষটা যার জন্য আমি এতটি বছর অপেক্ষা করেছিলাম? তোমাকে যে আমি অনেক বেশি ভালোবাসি।
আমিও যে তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেই পেয়ে যাব কখনো ভাবতেও পারিনি। আমিও যে তোমার জন্য ওই 15টি বছর অপেক্ষা করেছি। আমি তোমাকে যে অনেক বেশি ভালোবাসি তানভীর, খুব বেশি ভালোবাসি গো। তোমাকে সারা জীবন ভালোবেসে রাখতে চাই, আমার এই বুকে আগলে তোমাকে রাখতে চাই। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কখনো ছাড়বো না এই জীবন থেকে। সব সময় এই বুকে তোমাকে আগলে রাখবো। আমাদের এই প্রেম কাহিনী সবারই অনেক ভালো লাগলো, সবাই পছন্দ করলো, কিন্তু তারপর আমাদের ধুমধাম করে আমার আর সাইমার বিয়েটা হয়ে গেল। গল্পটা এখানে শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।